দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। 2024, 2025, 2026-এ জ্যোতিষের এই প্রোগ্রাম করছি। যে মুহূর্তে চ্যানেলে নতুন কোনো জ্যোতিষীকে নিয়ে প্রোগ্রামের বিষয় আসে, সত্যি কথা বলতে কি মাথা ব্যথা শুরু হয়ে যায়। কেননা দায়হীনভাবে একটা ভিডিও বানিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই ভাবছি যে এই কাজটা আপনারা একটু আমাকে সহজ করে দিন। আপনার পরিচিত যে জ্যোতিষী, যাকে আপনি বিশ্বাস করেন, যিনি আপনার জীবনে উন্নতি এনে দিয়েছেন, যিনি আপনাকে সঠিক পরামর্শ দিয়েছেন আপনার বিপদের সময়, আপনি সেই জ্যোতিষীর নাম, ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করুন। সেই জ্যোতিষীকে নিয়ে এই চ্যানেলে আমি প্রোগ্রাম করব, আমি চেষ্টা করব। তবে আজকে যে প্রোগ্রামটি আপনার জন্য আছে, চলুন সেটা আপাতত দেখে নিন। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করছি। আজকের এই আলোচনা আপনি কেন মনোযোগ দিয়ে শুনবেন? আজকের এই আলোচনা আপনি মনোযোগ দিয়ে এই কারণে শুনবেন, দেখুন, আমরা প্রত্যেকে যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা প্রত্যেকে জানি আমাদের জন্ম যেমন হয়েছে, আমরা একদিন শরীর ছেড়ে বেরিয়ে যাব, কিন্তু মরব এই কথাটা আমরা চলিতভাবে ব্যবহার করি, ঠিক কথা, কিন্তু সত্যিকারের আমরা মরতে পারি কি? সত্যিকারের যদি মরতে পারা যেত তাহলে তো মোক্ষ প্রাপ্তি হয়ে যেত, মানে আর পুনরায় জন্ম আমাদেরকে নিতে হতো না, পুনরায় শরীর ধারণ করতে হতো না। আজকের এই আলোচনায় আমরা সত্যিকারের মরা যায় কি করে সেই জায়গাটা তুলব। আর কত জন্মে আপনি এইভাবে জ্যোতিষের এপিসোড দেখবেন, আর কত জন্মে আমি জ্যোতিষের এপিসোড বানাবো, আর কত জন্মে গোবিন্দদা অ্যাজ এ জ্যোতিষী এই কর্ম করবে। কোথাও মুক্তি চাই, সেই জায়গাটা আজকের আলোচনায় আমি তুলব। কেননা আপনাদের জীবনে প্রিভিয়াস কয়েকটা মাস যদি দেখি, তাহলে কিন্তু বহুবার আপনারা পালাতে চেয়েছেন, মুক্তি পেতে চেয়েছেন, কিন্তু কেউ কেউ মুক্তি পেয়েছেন। কিছু বিড়ম্বনা কমেছে কিছু জনের, কিন্তু কিছু জনের বিড়ম্বনা আজও একই রকমভাবে চলছে। তার প্রমাণ আপনারা ভিডিওর কমেন্ট বক্সে রেখেছেন, এবং এটি সত্য। জীবনের আরও যে নানান দিকগুলো আছে, অর্থপ্রাপ্তি, অর্থ ব্যয় হয়ে যাওয়া, মানসিকভাবে, শারীরিকভাবে নিজে কি করে ভালো থাকবো, আমার পিতামাতাকে কি করে ভালো রাখবো, সন্তানকে কি করে ভালো রাখবো, স্বামী স্ত্রী সম্পর্ক সেটা কতটা সুন্দর হবে, আসলে সমস্ত দিকে যদি পূর্ণ না হওয়া যায়, কোথাও যদি কিঞ্চিত মাত্র বাকি থেকে যায়, তাহলে কিন্তু আবার এই পৃথিবীতে আসতে হবে। সে আরেক মগজমারি। আজকের আলোচনায় আমার প্রথম প্রশ্ন, গোবিন্দদা, তোমার ক্ষেত্রে। ধনু রাশি, ধনু লগ্নের যারা জাতক জাতিকা আজকের এই আলোচনা দেখছেন, বৃহস্পতি ঠিক কেমন গুণ সম্পন্ন ওনাদের লগ্নাধিপতি, এবং বর্তমান গোচরে দাঁড়িয়ে একটা পুনর্জন্ম তিনি কিন্তু দিচ্ছেন ওনাদের ভেতরে। তুমি এই জায়গাটাকে কিভাবে রাখবে ওনাদের সামনে? মে মাস ওনাদের কেমনভাবে নিজেকে দেখা উচিত? আচ্ছা, প্রথমেই বলি, বৃহস্পতি দু জায়গার প্রতিনিধিত্ব করেন। ধনু লগ্ন বা ধনু রাশির একটা জায়গা, আর মিনের একটা জায়গা। এই জায়গার ধনু মঙ্গলের ধ্বংসের পর সৃষ্টি, মঙ্গল তার আগে থাকছে, ধ্বংসের পর সৃষ্টি, আর শনির যে কর্ম প্রচেষ্টা, এর সংমিশ্রণের হচ্ছেন বৃহস্পতি। আহা। এই ক্ষেত্র থেকে সেই বৃহস্পতি সপ্তমে গিয়ে তিনি সরাসরি লগ্নে দৃষ্টি রেখেছেন। এক কথায় আমি যদি গভীরতায় যাই, নিজে শুধু নয় পরিবর্তন, তার যে পত্নী, সেই পত্নীকেও পরিবর্তন করাবার একটা প্রয়াস এবারে মাসে থাকবে। যে শুভ পরিবর্তন, বৃহস্পতি তো শুভ সব কিছু ক্ষেত্রে, নিজে তো পরিবর্তন হবেন, এবং নিজের পত্নীকে, পরিবারকে তিনি কিন্তু পরিবর্তনমুখী করার একটা যে প্রয়াস, সততা, নিষ্ঠা, ত্যাগ, জ্ঞান, প্রজ্ঞা, এগুলো
তার মধ্যে জাগরিত করার একটা প্রয়াস নেবেন। আর কর্মে নিষ্ঠা, কর্মের কিছু অংশে এর সাথে সংযোজিত, নিজেকে সেখানেও তিনি জড়িয়ে ফেলবেন। যে কর্মের মধ্যে নিষ্ঠা আছে, সততা আছে, তবে গিয়ে তিনি উন্নতি করতে পারবেন, তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দেখুন, আপনাদের কাছে আমি একেবারে শুরুতে, এপিসোডের শুরুতে যে কথাগুলো রেখেছি, যে প্রশ্নগুলো তুলেছি, জীবনে ভাবার দরকার আছে, আর সেই কারণেই আপনারা এপিসোড দেখবেন। আমি এখানে যাব, আমার ধৃষ্টতায় একটু মার্জনা আপনারাও করবেন, আমি তোমার কাছেও মার্জনা চাইছি। আমি এতগুলো এপিসোড করতে করতে আমার ভেতর থেকে যে জায়গাটা আসছে জ্যোতিষের এই জায়গা থেকে, মেবি আমি ভুল হতে পারি, তাই প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি। সপ্তম ঘর, অষ্টম ঘর এবং নবম ঘর, এই যে তিনটে জায়গা, সপ্তম ঘর এটা ঈশ্বরীয় জায়গা, জ্যোতিষের ভাষায় বলে মারক, কেমন? অষ্টম জায়গাটা হচ্ছে ইনফিনিটির জায়গা, অষ্টম জায়গাটা ইনফিনিটির জায়গা। এটি হচ্ছে কিন্তু জন্ম জন্মান্তর বাদকে কোথাও থেকে প্রতিষ্ঠা করে, একদম। আবার বেরিয়ে যাওয়াটাকেও কিন্তু প্রতিষ্ঠা করে। অবশ্যই বেরিয়ে যাচ্ছে কোথায়? নবমে যাচ্ছে। ইয়েস, সেই জন্যই নবমে যাচ্ছে। এইবার এই সপ্তম অষ্টম যে ঘরটি, মূলত সপ্তম অষ্টম ঘরটি মূলত এটি ঈশ্বরীয় প্রারব্ধের জায়গা, ঈশ্বরীয় কৃপার জায়গা। মানুষ কোথা থেকে প্রয়াস নিতে পারে? মানুষ নিতে পারে দশম জায়গা থেকে, একাদশ জায়গা থেকে, দ্বাদশ জায়গা থেকে। যদি তার কর্ম ন্যায়, নীতি, সত্যনিষ্ঠার জায়গা থেকে হয়, তাহলে সপ্তম অষ্টম নবম এমনিতেই শুধরে যাবে। অবশ্যই, তাই না? অবশ্যই। এ ব্যাপারে তুমি একটু আলোকপাত করো, তারপর আমি একটি কথা জাগতিক বলি। প্রশ্নের উত্তরে আচ্ছা, যাব। মৃত্যুর চেয়ে সত্য কি? কিছু না, কিছু না। জীবনের সবচেয়ে চরম সত্য হচ্ছে মৃত্যু। একদম। কর্ম মিথ্যা। হ্যাঁ, কিরকম কর্ম মিথ্যা? হ্যাঁ, না, বিভিন্ন কর্মে আমরা বিভিন্নভাবে জড়িত থাকি। সৎকর্ম, অসৎকর্ম, ভালো মন্দ, হ্যাঁ, অধিক পরিশ্রম, স্বল্প পরিশ্রম, শারীরিক বা দৈহিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, কত রকম কর্ম আছে। কিন্তু তুমি যে দিক থেকেই যাও, মৃত্যু যখন ঘটবে, সব কিছুটা একটা লীন হয়ে গেল, থেকে গেল কর্মফল। তুমি যদি ভালো কাজ করে এসছো ভালো, খারাপ কাজ করে এসছো খারাপ। তুমি প্রথমে একটা ভাই প্রসঙ্গ তুলেছিলে যে আমরা মরছি কিন্তু মরছি না। না, মরার মতো মরতে পারছে কোথায়? আমার একটা লাইন মনে পড়ে গেল ভাই, রবীন্দ্রনাথের কথায়। হ্যাঁ, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, ইতিপূর্বে সে মরে নাই। কার কাছে প্রমাণ করলো? মানে রবীন্দ্রনাথ লিখেছেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, ইতিপূর্বে সে মরে নাই। ছোট্ট করে এক লাইনে গল্পটা শেষ করি, প্লিজ প্লিজ। আচ্ছা, ক্ল্যারিটি পেতে। কাদম্বরী বলে একজন মেয়ে, যে কোনো কারণে সে মারা গেছিল। সবাই ভেবে গেছে কাদম্বিনী মারা গেছে, তাকে দাহ করতে নিয়ে গেছিল। সেই রাস্তায় নড়াচড়া করার সুবাদে তখন দেখলো বেঁচে আছে। তখনকার দিনে যে মারা যেত তাকে আর বাড়িতে ফেরানো হতো না, সেই শ্মশানের কাছে একটা বাড়ি করে তাকে রেখে দেওয়া হতো। সেইখানে শ্মশানের কাছে, নদীর কাছে একটা বাড়ি করে কাদম্বিনীকে রাখা হয়েছিল। কিছুদিন পরে সত্যিকারের সে মারা গেল। এবারে তখন লেখক লিখছেন, রবীন্দ্রনাথ লিখছেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, ইতিপূর্বে সে মরে নাই। তো আপনি যতবারই মরুন না কেন, যতক্ষণ না ঈশ্বর ভাবছেন যে ও মরেছে, অর্থাৎ ঈশ্বরে বিলীন হয়েছেন, আর পুনর্জন্ম নেই, ততক্ষণে প্রকৃত মৃত্যু। ব্যাপারটা বোঝাতে পারলাম? একদম। তার আগের মরাটা মরা নয়। একদম। এবারে হ্যাঁ, একটা ইঙ্গিত বহন করছে সপ্তম থেকে। বলছে তুমি তো যাচ্ছ, ঈশ্বর যে তোমার জন্য একজনকে সংস্থা করে দিয়েছে, তাকে সঙ্গে নিয়ে যাও। সে তোমার কে? তোমার স্বামী বা তোমার স্ত্রী। কিছু কিছু ধর্মীয় ক্ষেত্রে আছে সস্ত্রীক বসতে হয় বা স্বস্বামী বসতে হয়, আছে এগুলো। মানে তুমি যাচ্ছ, আপাতত তুমি সঙ্গে একজনকে নিয়ে যাও। কে? তোমার যে একদম অর্ধাঙ্গিনী, তাকে নিয়ে তুমি অষ্টমটা অতিক্রম করো। অষ্টম এমন একটা জায়গা, দেখবে দুটো জিলিপির প্যাঁচ জুড়ে গেছে একসাথে। হ্যাঁ, সেই অষ্টম স্থলটাকে যদি তুমি অতিক্রম করতে পারো কর্মের দ্বারা, কর্মের দ্বারা, ভাবের দ্বারা অবশ্যই, তাইলে কিন্তু নবম যে জায়গাটা, নবম থেকে দুটো জিনিস, ধর্ম একটা জিনিস, আর পরের যদি তোমার কোনো কারণে জন্ম হয়ে থাকে, সেটাকে ভাবা হবে নবম থেকে।
তুমি এই জায়গাটা একটা জিনিস একটু ডিপে যাচ্ছি। অষ্টমের যে জায়গাটা বা সপ্তমের জায়গাটা মানুষ কিভাবে পেরোবেন না পেরোবেন ইত্যাদি ইত্যাদি একটু পরে নিয়ে আসছি। এই নবমের জায়গাটা তোমার পিতৃপুরুষদের আশীর্বাদের জায়গা। হ্যাঁ, এই যে জ্যোতিষের জায়গা থেকে আলোচনা চলছে যে ভাই আমার এটা পাওয়ার ছিল, আমি পেতে গিয়েও হড়কে গেলাম, পেলাম না, কি আমি পেয়ে গেলাম, এটা আমি পেলাম নাকি ঈশ্বরের কাছ থেকে আমার কাছে আসার মধ্যেখানে আমার পূর্বপুরুষ যার কিনা আমি বর্তমান শরীরে বংশধর, তাদের যদি ওখানে গেট পাসটা তারা যদি না করে, তাহলে আমার কাছে সেই আলো সেই জ্যোতি এসে পৌঁছবে না। না পৌঁছবে না তো, এটাই তো নিয়ম। দেখো একবারে গদা কথাই, হ্যাঁ। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেহি ভি থোড়া থোড়া। क्या बात। এবারে বাপ কা বেটা বলা হয়েছে কেন? একটা জিন বহন করে এসছি, সেই জিনটা কোথাও সুপ্ত থাকে, কোথাও জাগ্রত থাকে। হ্যাঁ। অতএব তারা যদি কিছু কর্ম করে এসছেন, ভালো যদি করেছেন, তোমার জ্ঞাত বা অজ্ঞাত অনুসারে তুমি ভালোটা করে ফেলবেই, কারণ স্রোতটা প্রবাহিত হয়েছে বলে। আবার যদি তিনি কিছু খারাপ করেছেন, জ্ঞাতে বা অজ্ঞাতে, তোমার মধ্যে কিন্তু সেই বীজটা জাগরিত হবে যে করি এটা। এবারে তাইলে আমরা যে নবমের গ্রহাবস্থান দেখে আমাদের অনুভব করে নিতে হবে যে ভালো করলে তো ভালো তো আসছেই, ভালোর জন্য তো নতুন কিছু নয়, ভালোকে অতি ভালো করা যায়। যদি কিছু খারাপ কিছু ঘটে থাকে আমার কর্মের দ্বারা, আমাকে কিন্তু সেটাকে ভাঙতে হবে, সেই বেড়াটা ভাঙতে হবে, যাতে ঈশ্বর যে আশীর্বাদ দিচ্ছেন, ঈশ্বর প্রত্যেক মানুষকে আশীর্বাদ দেন, সেটা যে মাঝখানে ব্রেক করছে, সেটা যেরকম তোমার দায়িত্ব, তুমি বংশধর হিসেবে জন্মেছ কেন, এই বেড়াটা ভাঙার দায়িত্ব তোমার। হ্যাঁ, এইবার বেড়াটা ভাঙবে। এত সময় যাদের মনে হচ্ছিল যে প্রদীপ সাহু হঠাৎ এই ধরনের আলোচনা কেন করছে, এটা মা নর্মদার ছেলে, এটুকু আমি বলতে পারি। অহেতুক আমি এখানে প্রসঙ্গ তুলিনি। আপনাদের নবমে বর্তমানে কেতু বসে আছে এবং তিনি যে নক্ষত্র এই মুহূর্তে প্রাপ্ত করে বসে আছেন সেটি কিন্তু তার ব্যাক গিয়ারের নক্ষত্র, অর্থাৎ আপনাকে যেন আগের আপনিতে ফিরিয়ে নিয়ে যাবে। আপনারা অনেকে এখানে কমেন্ট করেছেন নক্ষত্র অনুযায়ী বিশ্লেষণ আরেকটু বেশি হলে ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এটা আপনারা কমেন্ট করেছেন। আবার একজনকে লিখেছে ভেরি নাইস, তবে নক্ষত্র অনুযায়ী বললে আরও ভালো হতো। আরেকজন লিখেছেন থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর। দেখুন সবার কমেন্ট পড়তে পারবো না। আরেকজন লিখেছে যে বাজে কমেন্ট করব না, তবে সময় একদম ভালো নয় স্যার। সুবীর চক্রবর্তী লিখেছেন আপনাকে না ব্যাক গিয়ার দিয়ে আবার পুরনো আপনিতে ফিরে যেতে হবে, নতুন ভার্সান আপনি খুঁজে পেতে হবে আপনাকে। দাদা বাকিটা তুমি প্লিজ। এক কথায় নবম স্থল ধর্মস্থল, পিতৃস্থল। আচ্ছা, পরের জন্মে কি হবে নবম স্থল কিন্তু চিহ্নিত করে দেয়, পরিষ্কার কথা। এই নবমে কেতু বসে আছেন, কেতুর মূল 2-3টে চরিত্র বলছি, মিলিয়ে নেবেন এই মে মাসের নিরিখে। কেতু একটু স্লো ফল দেন, কেতু কিন্তু এই মুহূর্তে শক্তিশালী, ধর্মের জায়গায় বসে আছেন, আপনাকে ধর্মের পথে নিয়ে যাবেন। খুব খারাপ ভাষায় বললে, ভদ্রভাবে যদি না যান ঘাড় ধরে নিয়ে যাবে। কিরকম উদাহরণ দিই? হ্যাঁ প্লিজ। এমন ঘটনা ঘটবে, আপনি ভদ্রভাবে ঈশ্বর উপাসনায় যাচ্ছেন না, ভক্তি মার্গে যাচ্ছেন না, জ্ঞানের মার্গে যাচ্ছেন না, আপনাকে এমন কঠিন ধাক্কা দেবে, ধাক্কার চোটে বাপ্পা বলতে হবে যে ঠাকুর ঈশ্বর আমাকে বাঁচাও। যেতে আপনাকে হবে। কেতু বসে আছে, দেখবেন কেতুর কিন্তু মাথা মুখ নেই, পুরোটাই অনুভব। আপনাকে অনুভব করতে হবে কেন আমি আজ পর্যন্ত তাঁর শরণাপন্ন হইনি, হওয়া অনেক আগে উচিত ছিল, এটাই ভাবাবে কেতু এইবার। হ্যাঁ দেখুন, সময় চলে গেছে বা সময় ফেরত পাবো না ইত্যাদি ইত্যাদি গিল্ট ফিল করে লাভ নেই। আপনি প্লিজ মনে মনে ভাবুন, এই মুহূর্তে আপনার মধ্যে যদি সত্যিকারের ভেতর থেকে সেই সাড়া আসছে এবং আপনি আমাদের আলোচনার সাথে যেন মিল পাচ্ছেন, আমি তাদের জন্য মূলত বলছি বেশ হয়েছে, সময় চলে গেছে। এই মুহূর্তে আরও যতটা আগামীর সময় বেঁচে আছে
বেশ আছে, এতেই হয়ে যাবে, এতেই আমার নিজের আমিকে খুঁজে পাবো, নিজের সাথে বন্ধুত্ব করতে পারবো এবং নিজের কর্মের দ্বারা যে কর্মফল, যে প্রারব্ধ নিয়ে আমরা এই শরীর প্রাপ্ত করেছি, আমি প্রাপ্ত করেছি, আমি আমার কর্মের দিয়েই, নতুন কর্মের দিয়েই, বর্তমান কর্মকে দিয়েই সেই কর্মফল যা বাজে তাকে আমি নিরসন করব এবং আমার পিতৃপুরুষ যারা, তাদের আশীর্বাদ নেব এবং তাদের জন্যই আমাকে মাধ্যম করে এই বংশে জন্মগ্রহণ করানো হয়েছে। এই ভাব যদি আপনার ভেতরে থাকে এই মে মাসে, গোবিন্দদাকে বলতে দিচ্ছি না আমি, বস ক্ল্যারিটি পেয়ে যাবেন, তাই না দাদা? একদম। কেতু ক্ল্যারিটি দিয়ে দেবে। অনেকগুলো জিনিস আছে, তুমি বুঝতে পেরেছো? ছকটার দিকে একটু তাকাও ভাই। অসাধারণ। নবম পঞ্চম কানেকশন। হ্যাঁ, লগ্নপতিকে বৃহস্পতি সপ্তমে বসে নিজের ঘরকে দেখছেন, কথাটা বোঝো। হ্যাঁ, কতগুলো জায়গা, এত সহজ নয়। এইবারে বাধ্য হতে হবে, আর বাধ্য হওয়াই উচিত, বাধ্য হলেই লাভবান হবেন। এবারে চলে যাও জ্যোতিষের জায়গায়, জাগতিক প্রশ্নে চলে যাই। এবার প্রশ্নে চলে যাই। পঞ্চমে রবি বুধ একত্রে, হ্যাঁ মঙ্গলও যাচ্ছে। হ্যাঁ, তুমি আমাকে বলো, জায়গা জমি কিনবে না নাকি জায়গা জমি বেচে দিয়ে অন্য কিছু করবে? আচ্ছা, পঞ্চম স্থল হচ্ছে সফলতার জায়গা, বুঝলে? বেশ কিছুটা জায়গা জমির ক্ষেত্রে সফলতা, যারা বেচতে চাইছেন, অনেকের বেচা আটকে আছে, কিন্তু হ্যাঁ, তারা বেচতে পারবেন, বেশ বেচতে পারবেন। সবচেয়ে বড় কথা কি জানো, ভাগ্যের সহায়তায় তিনি কিন্তু প্রচণ্ডভাবে সফল হওয়ার সম্ভাবনা, আর কর্মজগতে যারা আছেন তারাও সাফল্য পাবেন, দুদিক থেকে পাবেন। যারা কর্ম করছেন, হ্যাঁ, ষষ্ঠপতি পঞ্চমে, প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ, লাভ যোগ, সেইখানে সফলতা যোগ। আবার যারা কর্ম পাওয়ার চেষ্টা করছেন, দেখো বুধ ষষ্ঠের সাথে কানেকশন হয়ে যাচ্ছে 15 তারিখ মের, সরকারি চাকরি একদম ওই জায়গায় রবিকে নিয়ে শনির দৃষ্টি, সরকারি, রাজ্য, কেন্দ্র মিলিয়ে যে কোনোভাবে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি। এবারে চলে যাই বেসরকারিতে। রাহু তৃতীয় প্রতিষ্ঠা দেন, সফলতা দেন, তৃতীয় রাহু বসে আছেন। তার মানে আপনি চেষ্টা করুন, কি বলবো, রাহুর মতো গ্রহ তৃতীয় বসে আছেন, পরাক্রমতা বৃদ্ধি করাবেন সফলতার জায়গায়। একদম মঙ্গল পঞ্চমপতি হয়ে 12 তারিখ তিনি পঞ্চমে ঢুকে যাচ্ছেন, প্রতিষ্ঠা সফলতার জায়গায়। সাথে কে যাচ্ছে? দশমপতি আর নবমপতি, ভাগ্যের অধিপতি, কর্মের অধিপতি, পঞ্চমে। ভাবুন, একটা বিরাট জায়গা। এক, দ্বিতীয়ত ষষ্ঠে গিয়ে আবার কর্মপ্রাপ্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে। মানে সরকারি বেসরকারি, সেটা কেন্দ্র সরকার হোক সরকারি ক্ষেত্রে বা রাজ্য সরকার হোক, এবং বেসরকারি ক্ষেত্রেও কিন্তু আপনার প্রতিষ্ঠা কেউ আটকাতে পারবে না। এবার যারা প্রারব্ধের কারণে জন্মছকে বাজেভাবে গ্রহাবস্থানের কারণে আটকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? তাদের ক্ষেত্রে বলবো, দেখুন, সময় সুযোগ বারবার আসে না, একটা সময় আসে, গোল্ডেন টাইম, গোল্ডেন টাইম বলা হয়। এই জায়গায় আমি যতটুকু দেখছি একদম গোল্ডেন টাইম চলে আসছে, এবং সেই গোল্ডেন টাইমটা কি বলবো বলো তো, আবার দেখো তারা পরে পরে আবার চলে আসছে। এই যে ঋণ, যারা দীর্ঘদিন ঋণ পাচ্ছিলেন না, ব্যবসা শুরু করবেন, ব্যবসা শুরু করবেন, ষষ্ঠপতি সপ্তমে চলে আসছেন এবং তিনি লগ্নের উপর দৃষ্টি রাখছেন, তিনি আসছেন 15 তারিখ। তাহলে কোন দিকটা আপনি একটা দীর্ঘদিন চেষ্টা করে দৌড়াচ্ছেন, পাচ্ছেন না, সেটা পাওয়ার জায়গা তৈরি হবে। দাদা, ঋণ মেটাতে পারবে কি? হ্যাঁ, অবশ্যই। যারা ঋণ মেটাতে চাইছেন মেটাতে পারবেন, ব্যবসার মাধ্যমে ঋণ মুকুবের সম্ভাবনা আছে। তার মানে তুমি যেটা বলতে চাইছো যে ব্যবসার স্বার্থে যে ঋণটা পেতে চাইছেন সেটাও পাবে, হ্যাঁ, যদি নিতে চায়। আবার যারা ব্যবসা ক্ষেত্র থেকে তার ঋণ হয়ে গেছিল, অবশ্যই, বা যে কোনোভাবে ঋণ হয়ে গেছিল আপনার জীবনে, আপনি চাইছেন মেটাতে, সেক্ষেত্রে ব্যবসায়িকভাবে উন্নতি হয়ে আয় রোজগার আপনার হাতে দিয়ে আপনি ঋণ মিটিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু একটা আমাদের বাংলায় জ্যোতিষের আলোচনায় একটা মগজবাড়ি থাকে, কই আমি তো পুরো ঋণটা মেটাতে পারলাম না। আরে বাবা, শুরু তো করতে পারছিলেন না, সেটা দেখুন, শুরুটা হোক না, শেষ তো যেখানে হোক হবে। আচ্ছা, একজন লিখেছেন যে তাপসী ঘোষ, তিনি লিখেছেন যে বড্ড হেঁয়ালি লাগছে এর আগের এপিসোডে। আমি সত্যিকারের হয়তো আপনাকে
আমরা কষ্ট দিয়ে ফেলেছি হিয়ালি টিয়ালি করে। এবারের এপিসোড আপনার কি মনে হচ্ছে? আপনি আপনার নিজের জীবনের সাথে মিলিয়ে একটু বলবেন, আমরাও শিক্ষা নেব সেখান থেকে। তবে একটা জিনিস আমি বিনম্রতা ছেড়ে দিয়ে এবার সোজাসুজি চোখে চোখ রেখে বলি, হেঁয়ালি করা বা হেঁয়ালি না করা ওসব দিকে আমি চিন্তা ভাবনা করি না। কোন কথাটা আপনার ভালো লাগবে, কোনটা আপনার খারাপ লাগবে, এটিও চিন্তা ভাবনা করি না। না, এটি অহংকার নয়। ভেতরে যা ধরা দিচ্ছে, যা আমার জ্ঞানগম্যি মতে সত্য মনে হচ্ছে, আমি সেক্ষেত্রেও গোবিন্দদার সাথে তর্ক করি এপিসোডে বসে। কেননা আমাকে নিজের জীবন থেকে যা আমি রিয়েলাইজ করছি, যা আমি অনুভব করছি, আমি আমার সত্যটাকে রাখবো, এবং গোচরের জায়গা থেকে যেটা সত্য মনে হচ্ছে জ্যোতিষী হিসাবে গোবিন্দদা সেটা রাখবে। আরো হেঁয়ালি লাগবে, আচ্ছা, খারাপ লাগতে পারে, কথাগুলো খারাপ লাগতে পারে। লাগুক। প্রথম যে 5 মিনিট আমরা আলোচনা করলাম না, হ্যাঁ। এটা বেশি হেঁয়ালি আরও লাগবে। কারণ বাস্তব বা বস্তু জগতের সাথে আধ্যাত্মিক জগতের একটা পার্থক্য আছে। আমরা তো বস্তু জগতের মানুষ, বাস্তব জগতের মানুষ না। এখানে আমরা চাওয়া পাওয়া হেন তেন এগুলো নিয়ে বেশি ভাবি। আচ্ছা, আমরা যখন প্রথম পার্টটা আলোচনা করলাম না, হ্যাঁ। পুরো আধ্যাত্মিক লেভেলে আলোচনা করলাম, কথাটা বুঝবে। এবারে আমি কাউকে ছোট করছি না, আধ্যাত্মিক লেভেলের আলোচনাটা তখনই উপলব্ধির মাধ্যমে আসবে আপনি যদি কিঞ্চিত ওই জায়গাটায় মাথা লাগানোর চেষ্টা করেন। মাথা লাগানোর দরকার নেই। রাশি আর লগ্ন জ্যোতিষশাস্ত্রে দুটো ভাগ করেছে কিসের জন্য? হ্যাঁ, একটা আত্মা একটা মন, একটা আত্মা একটা তোমার শরীর না। তো আত্মার শরীর আমি কি আলাদা করতে পারবো না? উনি আলাদা করতে পারবেন যে ভাই চলো আত্মাকে আমি ঘরে রেখে দিয়ে শরীরটাকে নিয়ে আমি একটু সিনেমা দেখে আসি। হ্যাঁ, সম্ভব না। সেক্ষেত্রে তো সেটাই তো মৃত্যু। আত্মার আর শরীর আলাদা হলেই তো মৃত্যু। আমি নেক্সট প্রশ্নে চলে যাই। তুমি কর্মের জায়গা ক্লিয়ার করে দিয়েছো, সরকারি বেসরকারি ইত্যাদি ইত্যাদি ভালো প্রতিষ্ঠা পাওয়ার যোগ আছে বলেছো। বিবাহিত জীবনের ক্ষেত্রে তুমি বলেছো যে দুজন দুজনের সাথে সামঞ্জস্যতা রেখে দুজন দুজনের ডেভেলপের জন্য আপনারা একটু একে অপরের প্রতি যত্নশীল হন, সেটাও বলে দিয়েছো। হ্যাঁ, কিন্তু এখানে খারাপটা বলি না, আমি খারাপ আসছি পরে। আচ্ছা। খারাপ কোন ভাবে? তুমি কেন খারাপ বলবে? যাদের আইনতভাবে লড়াই চলছে, অথচ দুজনে ভাবছে যে এই লড়াইটা থেমে যাক, বা যে কেউ একজন ভাবছে, মূলত আমি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকার মনের ভাবটাকে আমি বলছি যে উনি থামাতে চাইছেন। আপনাকে বৃহস্পতি এই সময় দিচ্ছে রিয়েলাইজেশন, কিন্তু তাদের তো চাইলেও আর থামানো যায় না। মাঝখানে শালা আরো 10 জন ঢুকে পড়েছে, এই ঢুকে পড়েছে, সে ঢুকে পড়েছে, এই উকিল সেই উকিল, এইদিকে মগজমারি সে সেদিকে মগজমারি। মেটাবে কি করে? মেটাতে পারবে না, মেটাতে পারবে না। ধনু এগ্রি আছে, মানে ধনু রাশির জাতক তিনি এগ্রি আছেন, তিনি সপ্তমে চলে গেছেন পার্টনারের কাছে, মানে তিনি চাইছেন যে এটাকে ঠিক করা হোক। তুমি একটা দারুণ কথা বলে গেলে যে উকিল টুকিল হেন তেন সব এটাকে লিঙ্গারিং করতে চাইবে। ষষ্ঠপতি ঢুকে যাচ্ছে সপ্তমে 15 তারিখ, মানে ওরা চাইলেও ও চাইছে না। মানে আইন জটিলতা যে আগে থেকে লিটিগেশনটা হয়ে আছে না, সেখানে যারা বসে আছে, যেখান থেকে তারা উপসত্য যারা লাভ করছে, তারাই চাইছে না। যারাই জাগতিক আর আধ্যাত্মিক এইসব গোলাচ্ছিল, ভাই দুটোই একই। এই প্রশ্নটা রাখলাম কেন? আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি ওখানে শুক্র ঢুকবে, ওখানে খালি চোখে দেখতে পাচ্ছি। একদম আপনার জন্মকুণ্ডলিতে যে যে রাশিগুলি যে যে গ্রহগুলি যেমনভাবে অবস্থান করে আছে মানুষরূপী, তারাই আপনার বাস্তব মাটিতে আছে, পরিবারে আছে, তারাই আপনার কাজের জায়গায় আছে। আপনার জন্মকুণ্ডলিতে যেমন যেমন গ্রহগুলি অবস্থান করে আছে, তারাই জাগতিক জগতে আপনার চারপাশে তারাই ঘুরে বেড়াচ্ছে। তারাই ওই গ্রহরূপে আপনাকে যে মন্ডা দেওয়ার মিঠাই দেওয়ার সে দেবে, যে মানে লঙ্কা খাওয়ানো সে লঙ্কা খাওয়াবে। একটা মজার জিনিস আছে, দেখতে পাচ্ছ? প্লিজ যেই 15 তারিখ মানে সপ্তমপতি বুধ তিনি ষষ্ঠে ঢুকবেন, শুক্র যদি থাকতো সেখানে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যেত। ঠিক যে তারিখে বুধ ঢুকছেন সেই তারিখে শুক্র বেরিয়ে যাচ্ছে। দিয়ে দেখো, বুধ ষষ্ঠে ঢুকে গেল, সপ্তমপতি ষষ্ঠে ঢুকে গেল, পার্টনার তাইলে আবার আইনে জড়িয়ে গেল, আবার আইন নেচে পার্টনারের কাছে এলো, মানে ও যাবে সেও আসবে, বেশ পরস্পর যেন একটা আইনের সাথে মাখো ব্যাপার থাকবে। যাদের মধ্যে আজ
কেন এই কথাটা বলছি এটা বুঝে নিন আপনারা। যাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে, প্লিজ যদি আপনারা যোগাযোগ করেন, একসাথে দুজনে প্রেডিকশন শোনার জন্য এগ্রি হয়ে যোগাযোগ করবেন। সমাধান না চুটকিতে হবে, মেবি প্রতিকার ছাড়া হয়ে যাবে, প্রতিকার দরকার পড়বে না। গোবিন্দদা দুজনকে যেভাবে প্রেডিক্ট করে দেবে, ওই মুখের কথাতেই প্রতিকার হয়ে যাবে, মুখের কথাতেই প্রতিকার হয়ে যাবে। কেন বলছি মুখের কথায় প্রতিকার হয়ে যাবে? কেননা আপনার দ্বিতীয় পতি তিনি এখন চতুর্থে বসে আছেন, কালেকটিভ এনার্জিতে নয়, গোচরে। তো পারিবারিক সমস্যাটা কিন্তু মুখের কথাতেই মিটবে, এই জায়গাটিও কিন্তু আছে। অবশ্যই। তবে আরও একটু আমি পরামর্শ দেব, 12 তারিখ পর্যন্ত নিজেদের সামলে রাখার চেষ্টা করুন। আচ্ছা, আমি আজকের এপিসোডের আরেকটা জায়গা দেখি, ধরো সন্তানদের পড়াশুনো নিয়ে যারা চিন্তান্বিত, তুমি সেই জায়গাটা একটু বলো না। কেন, উচ্চশিক্ষার জায়গাটা তো খোলা আছে, উচ্চশিক্ষার জায়গা তো ভালো আছে। নবমপতি পঞ্চমে যাচ্ছে, নবম পঞ্চমের কানেকশন, প্রকৃত উচ্চশিক্ষা রিসার্চ যারা করছেন 12 তারিখের পর থেকে উনি তো একটা ভালো ফল পাচ্ছেন। তারপর রবি চলে যাচ্ছে, রবি তো 15 তারিখ অবধি থাকছে ওখানে গোড়া থেকে, 15 তারিখ পর্যন্ত খুব ভালো যাবে। হ্যাঁ, তারপরেও ভালো যাবে। ষষ্ঠী রবি ভালো ফল দেন। যারা চিকিৎসা জগৎ নিয়ে পড়াশোনা করছেন, আইনের জগৎ নিয়ে পড়াশোনা করছেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করছেন, রাজনীতি বলতে বিভিন্ন রকম হয়, অনেকে বিদেশ নীতি নিয়েও তো পড়াশোনা করেন। একদম তাই। হ্যাঁ, সেই সব জায়গাগুলোয় যথেষ্ট সাফল্য দেখতে পাচ্ছি আমি। বেশ, তুমি আরেকটা জায়গা একটু আমাকে একটু ক্লিয়ার করো। কোনো অ্যাক্সিডেন্ট হওয়া বা কোনো রক্তপাত হওয়া, এই জায়গাটা কি দেখছো? কেননা শনি মঙ্গলের যে কানেকশনটা আছে, আমি এটাকে মাথায় রেখে প্রশ্ন রাখছি। আবার দেখো, দ্বাদশপতি চতুর্থে মঙ্গল গিয়ে শনির সাথে যুক্ত হয়েছে 20 যোগে। শুধু অ্যাক্সিডেন্ট বলবো না, এখানে আরও কতগুলো ঘটনা আছে। একটু মাথায় রাখবেন, পরিবারের মধ্যে এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে যাবে না, সেক্ষেত্রে দেখুন পরিবারের কেউ নয় কেউ খুব অতি উগ্র হয়ে খুব খারাপ ডিসিশনের দিকে যেতে পারে। খুব সাবধান, নিজেদের নম্র রাখুন, বিনম্র রাখুন, তাতে ঠিক আছে। আর আপনি নিজে একটু রক্তপাত, হাড়, নার্ভ এই জাতীয় জায়গা থেকে সাবধান থাকুন। যাদের মধ্যে ধরো ভাইয়ে ভাইয়ের মধ্যে যে মারপিট দ্বন্দ্বের যে জায়গাটা আছে, সেই জায়গাগুলো থেকে দেখা যাচ্ছে যে তোমার আজকাল এটা খুব সস্তা হয়ে গেছে, চলো ওকে বান মেরে দাও, ওকে এই করে দাও, ঠিক আছে। আমার কাছে ফোন আসছে, আমি সেই কারণে এই প্রসঙ্গটা তুলছি। এই জায়গার সম্ভাবনা কতটা তুমি দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি কেতু নবমে খুব শক্তিশালী হয়ে আছেন। হ্যাঁ, তো নবমে কেতু যে ভালো ফল দেন তা নয়, একটা সেক্টরে ভালো ফল দেন, ধর্মীয় ক্ষেত্রে। কিন্তু মঘার যে এফেক্ট, এবারে বলছি মঘা কি করবে এই জায়গাটায়, একটা এই যে তন্ত্র, শুধু বলবো না, তন্ত্র বা গুপ্ত কোনো বিদ্যা বা গুপ্ত কিছু তার ভাগ্যের বিড়ম্বনা ঘটাবে। না মঘা এক্ষেত্রে মানে যেহেতু কেতু স্বনক্ষত্রে পেয়েছে, স্বনক্ষত্র মানে শক্তিশালী। হ্যাঁ, কিন্তু ওনার জন্মছকে যদি নবতারা চক্রে যদি দেখা যায় যে ভালো জায়গায় মিত্র, অতিমিত্র বা সম্পদ তারা পেয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য তো হবে না। তাদের ক্ষেত্রে বলি, সেটা শুধু নয়, তার সাথে আরও দেখবো যে এটা একটু ছুঁয়ে যায়, শুধু স্বর্ণারী চক্রে খুব ভালো নারী পেয়েছে, তাদের ক্ষেত্রেও ভালো। কিন্তু যদি এটা বধ হয়ে যায়, প্রত্যারী হয়ে যায়, আর ধরো এইসব খারাপগুলো, হ্যাঁ, তাইলে নিধন তারাটা তো খারাপ, মেরে ওদের ক্ষেত্রেই বেশি ক্ষতি হবে। হ্যাঁ, আর যারা প্রত্যারী, ভাগ্য কিছুটা বাধা দেবে তাদের প্রতিটা কাজে। এই জায়গাগুলো সাবধান থাকতে হবে, অতিক্রম করতে হবে। তবে যাদের নিধন তারাই আছে, অবশ্যই বলবো আপনারা সচেতন থাকুন। একদম। আমি লাস্ট প্রশ্ন করি, আপনারাও চমকাবেন। ধনু রাশি বা ধনু লগ্ন, তুমি যাই ধরো না কেন, আপনারাও যাই ধরুন না কেন, কমিউনিকেশনের দিকটা যারা প্রাইভেট সেক্টরে আছে বা যারা ব্যবসা করছে, মূলত আমার তাদেরকে নিয়ে প্রশ্ন, যারা ব্যবসায়িক কর্ম করছেন তাদের কমিউনিকেশনের দিকটা, ফোনে কথা বলার জায়গাটা ব্যবসার ডেভেলপমেন্টের জন্য, হ্যাঁ, সেটা দিনের আলো থাকায় করা উচিত নাকি সন্ধ্যের পর থেকে কমিউনিকেশনটা করা উচিত? সূর্যাস্তের পর হলে ভালো হয়। সূর্যাস্তের পর হলে ভালো হয় একদম। চলো আমি ক্লোজে যাচ্ছি। কমিউনিকেশন আপনি সূর্যাস্তের পরেই করুন, অসুবিধা নেই। কিন্তু আপনার জীবনে সূর্যোদয় হচ্ছে, যদি সূর্য আপনার জন্মছকে ভালো থাকে তাহলে কিন্তু তার সেই যে একদম ফ্রেশ যে আলোর ছটা, সেটা আপনি পাবেন। মা নর্মদা,
তিনি সিদ্ধি প্রদায়িনী, আপনার পঞ্চমের জায়গা, এবং তিনি মোক্ষদায়িনী, তিনি দ্বাদশের জায়গা। পঞ্চম এবং দ্বাদশের যে জায়গায়, সেখানে কিন্তু আপনার আত্মা গিয়ে বসে আছে। তপভূমি নর্মদা এপিসোড শুরু করার জন্য এটা বেস্ট টাইম। আলাদা প্লেলিস্ট করে রেখেছি, 365টা এপিসোড আছে তপভূমি নর্মদার, আপনি শুনতে শুরু করুন। মা নর্মদার কৃপা জাতি, ধর্ম, বর্ণ, আর্থিক উঁচু নিচু, গরিব, সব মগজমারি বাদ দিন, আপনার উপর বর্ষিত হোক। আপনি বাঁচার মতো বাঁচুন, আর যখন সময় আসবে তখন যেন মরার মতো মরতে পারেন, এইটুকু প্রার্থনা আপনার জন্য আজকের এপিসোডে আমি রাখছি। আর মৃত্যুর কথা বললাম, এটাতে যদি কেউ খারাপ পেয়ে থাকেন আমায় ক্ষমা করবেন, কেন এটা আমার ভেতর থেকে বলতে ইচ্ছে করছিল, তাই আমি বলেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হর। নর্মদে হর।